কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। জড়িত অনেকেই চিহ্নিত। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে, নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কুমিল্লা যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ার 6 ঘন্টা পর নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার। চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। মানসিক ভারসাম্যহীন বলছে পুলিশ। ডেঙ্গু ভাইরাস জ্বরের পর এবার শিশুদের মধ্যে নতুন রোগের প্রকোপ। জ্বরের পরেই গায়ে উঠছে ফোসকা। আতঙ্কিত না হয়ে বাড়তি যত্ন নেয়ার পরামর্শ। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সাম্প্রতিক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলে জানান সরকার প্রধান। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্ট চক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আচারে উৎসবের আনন্দে সামিল হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল আয়োজন। এদিন গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যোগ দেন সরকার প্রধান। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, জানান শারদীয় শুভেচ্ছা। আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যেকেরই নিজ ধর্ম শান্তির মাধ্যমে উদযাপনের অধিকার আছে। তাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাওয়া কোনো গোষ্ঠীকেই ছাড় দেয়া হবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্ম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লা যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের কোনো মানুষকে সংখ্যালঘু ভাবে না, বরং সম অধিকার নিয়ে সবার বসবাস নিশ্চিত করেছে তার সরকার। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এ ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আয়তায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম এটা। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে একথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
প্রতিবারই এমন সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হয় সামাজিক মাধ্যম, কিন্তু প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় অভিযুক্তরা। বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি অপরাধের বিচার না হওয়ায় একই ঘটনা বারবার ঘটছে। কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। বেশ কয়েকটি ফেসবুক পেজে পরিকল্পিতভাবে ঘটনার লাইভ আর শেয়ার ছড়িয়ে দেওয়া হয়। আর এসব পোস্টের ভাষা যে উস্কানিমূলক তা বুঝতে বোঝা হতে হয় না। এখন প্রশ্ন হলো, এই সময়টাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব ফেসবুক পোস্ট নিয়ন্ত্রণে রাখা যেত কিনা। অতীত অভিজ্ঞতা বলছে, দু একটি ঘটনা ছাড়া এ ধরনের পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে উস্কে দেয়া এসব পেজের এডমিনরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরেই। এসব মাধ্যমে এখনও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বিটিআরসি কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফেসবুক মনিটরিংয়ের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা করে এখন ইউনিট আছে। ফেসবুককে জবাবদিহিতার একটা জায়গায় আনতে হবে, সেটা হচ্ছে কোনো রকম ঘৃণা বিদ্বেষমূলক কোনো কিছু ফেসবুকে প্রচার করা যাবে না। আবার রামু, নাসিরনগর কিংবা বোরহানুদ্দিনের ঘটনার দিকে তাকালেই বোঝা যায়, এসব ক্ষেত্রে সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক তকমা লাগিয়ে ব্যবহার করেছে যে যার সুবিধা মতো। অথচ এসব ঘটনা ফৌজদারি অপরাধ হিসেবেই সার্বজনীন বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ঘটনাগুলো বিচার বিভাগীয় তদন্ত দরকার। বারবার একই ঘটনা ঘটছে, সেজন্য এগুলো বন্ধ করতে গেলে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার। কোন রাজনীতি এই ঘটনাগুলো ঘটাচ্ছে? এটা হোক রাজনৈতিক, হোক সাম্প্রদায়িক, যেটাই হোক, এটা মূলত একটা ক্রিমিনাল অফেন্স। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি, তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। কোনো দায়িত্বশীল হিন্দু কিংবা মুসলিম এ ধরনের কাজ করতে পারে না বলেও মনে করেন বিশ্লেষকরা। যদি কোনো হিন্দু রেখে থাকে, হিন্দু ধর্মের জন্য এটা সম্মানজনক কিছু না, আর মুসলিম রাখলে এটাও ইসলামের কোনো শিক্ষা না। আর যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে। এই করতে গিয়ে আমরা কোনো অমুসলিমের উপর যদি জুলুম করি, এটা হবে হাদিসের স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর তাগিদ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেয়া হয় ফাইজার বায়োএনটেকের টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের। সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্টুডেন্টদের মধ্যে আমি সর্বপ্রথম টিকাটা দিলাম। টিকা নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এখন সুস্থভাবে চলতে পারবো। আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আরও করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, সেই হিসেবে ভালোই লাগছে। আমি পাশে ছিলাম, সে অত্যন্ত নর্মাল, স্বাভাবিকভাবে যেভাবে থাকে টিকা দেওয়ার পরও ওইভাবে আছে। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ, যদিও নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় 1,64,00,000-এরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। করোনা ও ডেঙ্গুর মধ্যে এবার হানা দিয়েছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
করোনার আতঙ্ক, এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী। এবার মরার উপর খাড়ার ঘা হতে শুরু করেছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রতিদিনই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এর বাইরেও ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর ও আবহাওয়াজনিত নানান রোগে আক্রান্তের হারও বেশি। আর ডেঙ্গু আক্রান্তের পর চিকিৎসা নিয়ে জ্বর কমলেও শিশুদের নতুন উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে র্যাশ উঠে ভরে গেছে। যখন ডাক্তার দেখাই তখন উনি দেখছে 104 ডিগ্রি জ্বর। বড়রা হইলে বলতে পারি মুখ দিয়ে কোনো সমস্যা, কিন্তু ও তো বলতে পারতেছে না। ও ভর্তি 15 দিন থেকে, এখনো প্রেশারটা লো আছে। মশার ওষুধ আসছিল বিদয়ই তো আমার বাচ্চাটা আক্রান্ত হয়েছে। মশার ঔষধ দিলে তো আর এরকম হয় না, একদিন দিলে 5 দিন দেয় না। ঠান্ডা 10-12 দিন হয়ে গেছে, পরে অনেক ওষুধ খাওয়াইছে, ঠান্ডা ভালো হয় না, এখানে নিয়ে আসছে ডক্টর, ভর্তি লিখে দিচ্ছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। আর এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। এটা সাধারণত কক্সেকি ভাইরাসের জন্য হয়, আর লেগে অ্যান্টারো ভাইরাস। এই মুহূর্তে বাচ্চাদেরকে বেশি রোদে না নেওয়াই ভালো। বাচ্চাদেরকে তরল খাবার খাওয়ানো, তাদেরকে তাদের কাপড় বা গাঢ় কাপড় না পরে পাতলা সুতির কাপড় পরানো উচিত। আর আপনার বাসাতে আপনার যাতে একটু শীতল থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা শিশু হাসপাতালের সব শয্যাই পূর্ণ। এতে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের সিট না পেয়ে ফিরতে হচ্ছে। প্রতিদিন 200রও বেশি শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যার ঘটনায় প্রথম মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নারাজি আবেদন করেছেন। আগামী 21 অক্টোবর এই আবেদনের শুনানি হবে। এদিকে নির্দেশনা অনুযায়ী হাজির না হওয়ায় হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী এহতাসামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত কমলদের রিপোর্টে। বহুল আলোচিত মিতু হত্যা মামলা ধীরে ধীরে আরও জটিল হয়ে পড়ছে। একের পর এক আইনি জটিলতা দেখা দিচ্ছে এই মামলায়। সবশেষ বৃহস্পতিবার বাবুল আক্তারের পক্ষ থেকে পিবিআই এর দেয়া মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা পড়ল আদালতে। আগামী 21 অক্টোবর বাবুল আক্তারের উপস্থিতিতে এই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। হঠাৎ করে একজন ইন্সপেক্টর সাহেব তদন্ত করতে গিয়ে 3 মাসের মধ্যে উনি বাবুল আক্তারের সম্পৃক্ততা পেয়েছেন এবং বিষয়টা বাবুল আক্তার সাহেবকে জানাননি। না জানিয়ে উনি মন গড়া একটা প্রতিবেদন দিয়েছেন, ফাইনাল রিপোর্ট, যেটা আইনত গ্রহণযোগ্য নয়। এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপত্তি করেছি, আদালত সেটা গ্রহণ করেছেন। শুনানির জন্য আগামী 21-10 তারিখে নির্ধারণ করেছেন এবং বাবুল আক্তারকে উপস্থিত করবার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসেবে চিহ্নিত এহতাসামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এতে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন চাঞ্চল্যকর এই মামলার অন্যতম আসামি ভোলা। অবশ্য পিবিআই নতুন করে তদন্ত শুরু করার আগে থেকে জামিনে ছিল এই আসামি। পরবর্তীতে উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানালে আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু এহতাসামুল হক ভোলা আদালতে হাজির না হলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সন্তোষ চাকমা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। 2016 সালের 5 জুন সকালে নগরীর জিইসি মোড়ে দুষ্কৃতিকারীদের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় প্রথমে বাবুল আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন, কিন্তু পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেলে চলতি বছরের 12 মে পিবিআই আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। অবশ্য ওই দিনেই বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে 8 জনকে আসামি করে নতুন একটি মামলা করেন, যে মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। 12 মে গ্রেপ্তার হওয়া বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ার 6 ঘন্টা পর নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। পানির স্রোতে ভেসে গেলেও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যায়। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মিরপুরের কালশির সাংবাদিক কলোনির পাশ দিয়ে বয়ে গেছে সোয়ারেজ ড্রেন। এই এলাকায় বৃহস্পতিবার সকালে ড্রেনে পড়ে যায় শামসুল হক মানিক। স্থানীয়রা জানান, সকালে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক ব্যক্তি ভ্যানগাড়ির উপর চিৎকার করছিল, পরে নিজেই লাফ দেয় ড্রেনে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলে ড্রেন থেকে ময়লা ছুঁড়ে মারেন মানিক। পরে পানির স্রোতে ড্রেনে হারিয়ে গেলে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস। ওখানে গেল গিয়া করলো কি একটা পানি দেখলাম পাকাইলো,
এই পাকটার মধ্যে চলে গেল। নিজ ইচ্ছা ভিতরে যাওয়ার পরে ওই ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসলো, আসার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। প্রায় 6 ঘন্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার ছেলে জানান গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তার বাবা। পুলিশ বলছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গত পরশুদিন বাসা যাওয়ার কথা ছিল, বাসা যায় নাই, বের হয়ে গেছে। তারপর থেকে নিখোঁজ ছিল 2 দিন। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনের বাসায় সব জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাওয়া যায় নাই। আজকে একজন ফোন দিয়ে বললো যে এইখানে কালসি ওইখানে একজন লোক ড্রেনে পড়ে গেছে। পরে এসে আমি দেখলাম যে আমার বাবা। যেখানে স্রোত বেশি সেখানে আসার পরে উনি নিজেকে ধরে রাখতে পারেননি, সেখানে প্রচুর কাদা ছিল, সেইখানে সে তলিয়ে যায়। কিছুদিন যাবৎ সে জ্বরে আক্রান্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, এটা তার পরিবারের লোকজন কনফার্ম করেছেন। 45 বছর বয়সী শামসুল হক মানিক মিরপুরের চায়ের দোকানে ছিলেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এখন চট্টগ্রামে। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ ৮,০০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে এসে পৌঁছায় বৃহস্পতিবার সকালে। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায়। সমুদ্র রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পারদর্শিতা আন্তর্জাতিক মানের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। 25 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব। বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। আমাদের এই সফরটি বাংলাদেশের নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সেমিটি সহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করবেন দলটি। 18 অক্টোবর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন স্থানে গ্রেফতার 73। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।